justice, law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় মুসলিম পারিবারিক আইন। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর ইকরামুল হক, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ল, ঢাকা ইউনিভার্সিটি। আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব যে বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে দেনমোহর ধার্য করার ও দেনমোহর প্রদান করার ব্যাপারে আইনে কি ব্যাখ্যা করা আছে যদি একটু বলতেন। দেনমোহরের বিষয়ে আইনে খুব পরিষ্কার করে বলে দেওয়া আছে যে দেনমোহর ধার্য করা হোক বা না হোক দেনমোহর দিতেই হবে। সুতরাং কেউ যদি চট করে প্রশ্ন করে যে দেনমোহর কি বিয়ের একটি উপাদান কিনা, তখন আমরা বলি যে না, আসলে দেনমোহর বিয়ের আসলে উপাদান না, দেনমোহরটা হচ্ছে বিয়ের একটা ফলাফল। বিয়ে যদি হয় দেনমোহর দিতেই হবে। ইট ইজ বেটার যে বিয়ের সময় দেনমোহরের অ্যামাউন্টটা ফিক্স করে নেওয়া। কিন্তু ল বলেছে যদি সামহাও কেউ ফিক্স না করে বিয়ে করে ফেললো তখন কি হবে? তখন ল আরবিট্রারিলি একটা অ্যামাউন্ট ইম্পোজ করে দিবে সেখানে। কিছু কিছু জিনিস বিবেচনায় এনে যে তাদের ইকোনমিক স্ট্যাটাসটা কি, সোশ্যাল স্ট্যাটাস কি, পার্সোনাল কোয়ালিফিকেশনস কি। তার মানে হচ্ছে দেনমোহর সকল অবস্থায় দিতে হবে, দেনমোহর ছাড়া কোনো বিয়ে হতে পারে না। আচ্ছা, তো এই যে ফ্যাক্টরসগুলোকে মাথায় রেখে আপনার দেনমোহরটা ধার্য করতে হয় সেই ব্যাপারগুলো কি কি? যেহেতু বিয়েটা হচ্ছে মুসলিম আইনে মূলত একটি চুক্তি এবং এটি কিন্তু দুইটা পক্ষের মধ্যে চুক্তি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। সুতরাং এটা উচিত তাদের আগে থেকে নেগোশিয়েট করে নেওয়া যে কত টাকা দেনমোহরে বিয়েটা হবে এবং সেখানে তাদের ওই সময়কার যে আর্থিক অবস্থা সেটির উপর ভিত্তি করে হতে পারে, ভবিষ্যতে সম্ভাব্য আর্থিক অবস্থার উপর ভিত্তি করে হতে পারে। তবে এটি শ্রেয় যে দেনমোহর যাতে এমন মিনিমাম অ্যামাউন্ট না করা হয় যেটি ভবিষ্যতের কোনো ধরনের অর্থনৈতিক নিরাপত্তা দান করতে ব্যর্থ হয়। সেজন্য এটা উচিত যে দেনমোহরের অ্যামাউন্টে যাতে অন্তত একটা সম্মানজনক অ্যামাউন্ট হয়, যাতে এটি ইন ফিউচার একটা ইকোনমিক সিকিউরিটি হিসেবে কাজ করতে পারে। এবং আরেকটা বিষয় কি এখানে যে মানে দেনমোহর তো আসলে যদি এটিকে জমা রাখে কেউ, সেটি আদায় করে দেওয়া হয়, তখন কিন্তু এটি কিন্তু একটা ফ্যামিলি প্রপার্টি হিসেবেও থাকবে। সুতরাং দের ইজ নো হার্ম। রাইট, কিন্তু আমরা অনেক সময় দেখি যে দেনমোহরের কখন দিতে হয় সে ব্যাপার নিয়ে বেশ ডিসপিউট লেগে থাকে। কখনো কখনো সমাজে এটি প্রচলিত আছে, কেউ কেউ মনে করে যে দেনমোহর বোধহয় যখন ডিভোর্স হয়ে যাবে তারপর দেনমোহর দিতে হবে। যে আপনি যদি এখন আমরা যদি একটি জরিপ করি যে বা আজকে যদি আমরা দর্শকদেরকে জিজ্ঞেস করতে বলি যে প্রতিটি জায়গায় আপনারা জিজ্ঞেস করবেন আপনাদের বাসায় যে কয়জন দেনমোহর প্রদান করেছেন, তখন দেখা যাবে অনেক না বোধক উত্তর সেখানে আসবে। আবার অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে প্রবাবলি ডিভোর্স হয়ে গেলে দেনমোহর দিতে। আসলে দেনমোহর দেওয়ার সাথে ডিভোর্সের কোনো সম্পর্ক নাই। দেনমোহরের সাথে সম্পর্ক সেটি হচ্ছে যে বিয়ের সাথে। কিন্তু অনেকে অপেক্ষা করে যে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর তার সম্পত্তি থেকে যাবে, অথবা ডিভোর্স হলে তারপর দিতে হবে। কিন্তু আসলে দেনমোহরটা বিয়ের পরে আদায় করে দিতে হবে। হ্যাঁ, তবে কাবির নামে একটা অপশন দেওয়া আছে, সেটি হচ্ছে যে কেউ চাইলে ফর এক্সাম্পল 10 লাখ টাকা দেনমোহর একটা বিয়ে হলো, এখন চাইলে এটি নির্ধারণ করে রাখতে পারে যে 5 লক্ষ টাকা যখন স্ত্রী চাইবে তখন, আর 5 লক্ষ টাকা যখন স্বামী চাইবে তখন। এটার স্কোপ আছে। সুতরাং একটা মোহরানার টাকাকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, এই স্কোপটি দেওয়া আছে। এবং এটি কিন্তু পার্টিদের উপর, মানে তারা যতটুকু রাখবে এবং যে অংশটা স্ত্রী চাহিদা মাত্র প্রদান করতে হবে সেটি কিন্তু স্ত্রী যখন চাইবে তখনই দিতে হবে। এমনকি স্ত্রীর জন্য তাহলে কোন সময়টা আপনি মানে আইনগতভাবে প্রযোজ্য হবে একটা দেনমোহর চাওয়ার ব্যাপারে? আচ্ছা, স্ত্রীর জন্য প্রযোজ্য হবে যে অংশটুকু স্ত্রী চাওয়া মাত্র দিতে হবে, যেটাকে বলে প্রম্পট দেওয়ার। সেই প্রম্পট দেওয়ার স্ত্রী যে কোনো সময় চাইতে পারে। এমনকি মানে আইন অত্যন্ত পরিষ্কার এবং এখানে ইসলামী শরীয়ত এবং বাংলাদেশের প্রচলিত আইন দুটোই একই রকমের আইন। সেটি হচ্ছে একটি মেয়ে যদি বিয়ের অনুষ্ঠানে বসে সে যদি বলে যে আমাকে প্রম্পট দেওয়ার আদায় না করা পর্যন্ত আমি বরের গাড়িতে উঠবো না, এটা তার লিগ্যাল রাইট, এটা সে বলতে পারে। আচ্ছা, আমরা আবার প্রশ্নে ফেরত আসছি। আমাদের টেলিফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো আপু, আমি একটা কথা জানতে চাইতেছি। জি বলেন। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলেন। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো। হ্যাঁ,
আমার হাজবেন্ড অনেক খারাপ আর কি, হইলো যে সে আমার হইলো ভাবনা বলে আমি যে টাকা দেনমোহর দেওয়া কথা ছিল এটা দিব কিনা, যদি কোনো ঝামেলা হয়। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার স্বামী আপনাকে যে দেনমোহরটা ধার্য করা হয়েছিল সেই দেনমোহরটা দেয়নি, তাই বলছেন? জি, আর লোকের সঙ্গে স্বামী ভালো না কি, সেই দোয়া খেলে মনে মতলেন যায়। আমার একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। আচ্ছা, আপনি জানতে চাচ্ছেন যে দেনমোহরটা এখন যেহেতু আপনাকে দেয়নি আপনার কি করা উচিত, তাই তো? জি। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদি কেউ কোনো জি, দেনমোহর যদি প্রদান না করে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা হচ্ছে পারিবারিক আদালতে মামলা করা যাবে এবং পারিবারিক আদালতে মামলাকে দেনমোহরটা আদায় করা যাবে, এবং এটি দিতে বাধ্য। আচ্ছা, এটা নির্দিষ্ট সময়টা কোন সময় ধরা যেতে পারে? আপনি কি বলছেন যে স্ত্রী চাহিদা মাত্রই দিতে হবে, এরকম যে অংশটুকু বলা আছে কাবিননামায় যে স্ত্রী চাহিদা মাত্র দিতে হবে, সেটি স্ত্রী যে কোনো সময় চাইতে পারে। চাইলে বিয়ের 7 দিন পর চাইতে পারে, 1 বছর পর চাইতে পারে, যখন ইচ্ছা তখন চাইতে পারে। এবং তখন যদি স্বামী এটি দিতে ব্যর্থ হয় তাহলে আইনে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে স্ত্রী স্বামীর সাথে থাকতে বাধ্য না, এমনকি স্বামীর কোনো কথা শুনতে বাধ্য না। আচ্ছা, এখানে উনি যেটা বললেন যে উনার এবং এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, ফর এক্সাম্পল একজন স্ত্রী তার স্বামীর কাছে সেই দেনমোহর চাইল এবং দেনমোহর দিল না, স্ত্রী একটা ভিন্ন বাসা ভাড়া করে থাকা শুরু করলো, আইনে এবং ইসলামী শরীয়তে এটি বলে দেওয়া আছে যে সেক্ষেত্রে ওই বাসার ভাড়াও হাজবেন্ডকে দিতে হবে। আচ্ছা, কারণ মেইনটেনেন্স দিতে হবে। রয়েছে। জি, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ম্যাডাম, আমি সাহানা বলছি। জি, বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি, প্লিজ প্রশ্নটি বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমার প্রশ্নটা হলো, মানে আমার 2003 সালে বিয়ে ছিল, হ্যাঁ, তখন আমার দেনমোহর ধার্য ছিল 1 লক্ষ টাকা। তারপরে দেন আমার হাজবেন্ডের সাথে আমার 2010 সালে ডিভোর্স হয়েছে, কিন্তু ওরা বলতেছে আমার পক্ষ থেকে ডিভোর্স হওয়াতে আমি কোনো টাকা পাবো না। এখন এটা ইসলামের আইনের দৃষ্টি বা লয়ারদের দৃষ্টিকোণ থেকে কিভাবে, মানে আমি কি চাইলে বা ওনার জন্য কেস করলে টাকাটা পাবো কিনা, আমি সেটা জানার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। জি, ডেফিনেটলি, যেহেতু আপনাদের ডিভোর্স হয়ে গেছে এবং আমি জানি না ঠিক এটা কি আপনারা মানে আইনগত পদ্ধতি অনুসরণ করে করেছেন কিনা, কারণ ডিভোর্সের যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে ডিভোর্সের নোটিশটা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যাবে, এবং তখন গেলে কিন্তু তখন ডিভোর্স তাদের মাধ্যমে যদি কার্যকর করা হতো তাহলে কিন্তু দেনমোহর টাকা তখনই আদায় করে নেওয়া হতো। এখন আমাদের সমাজে হচ্ছে কি, মানে আমরা আইনের পুরো আশ্রয়টা আমরা নেই না, ফলে হচ্ছে কি যখন আপনি মানে এক্সট্রা লিগ্যাল ওয়েতে যখন একটা ডিভোর্স কার্যকর করা হয় তখন এইসব সমস্যাগুলি সৃষ্টি হয় যে ডিভোর্স হয়ে গেল কিন্তু দেনমোহর হয় নাই। এটা তো হওয়ার কথা না। যদি আমরা আইনের সঠিক পদ্ধতি অনুসরণ করতাম তাহলে ডিভোর্স হওয়ার আগেই দেনমোহরের টাকাটা আদায় করে নেওয়া হতো। তো যেহেতু উনি এখনো আদায় করেন নাই, এটি পারিবারিক আদালতে মামলা, একটি অত্যন্ত ছোট এবং খুবই সহজ মামলা, এটির মাধ্যমে এই দেনমোহর আদায় করে নেওয়া সম্ভব। এবং এসব ক্ষেত্রে আমাদের বিচারক যারা আছেন পারিবারিক আদালতে তারা অত্যন্ত নারী বান্ধব বিচারক, মানে জেন্ডার ফ্রেন্ডলি এবং জেন্ডার সেন্সিটিভ, এবং এই পারিবারিক আদালতে ওরা প্রচুর এই দেনমোহর আদায় করে দিচ্ছে। কিন্তু ওনার ক্ষেত্রে উনি বলছেন যে উনাকে যে কষ্টটা দিয়েছে, যে যেহেতু উনি ডিভোর্সটা দিয়েছেন সেক্ষেত্রে ওনাকে বলা হচ্ছে যে ওনার দেনমোহর ওনার জন্য প্রাপ্য নয়। আমরা এই প্রশ্নে ফেরত আসছি, আমাদের একটা টেলিফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম স্যারের কাছে। আমি একজন ম্যারেজ রেজিস্ট্রার। জি, বলুন প্লিজ। তো আমাদের এলাকায় অনেক সময় আমরা বাল্য বিবাহ লিখি না, ঠিক আছে, 15 বছর হইলে অনেক সময় দেখা যায় এগুলা কোর্টে যে এফিডেভিট করে নিয়ে আসে। আচ্ছা, এগুলো ম্যারেজ রেজিস্ট্রার যখন আমরা এই কাজটা বন্ধ করি তখন এটা কোর্টের থেকে নোটারির মাধ্যমে একটা এফিডেভিট করে বলে যে আমরা কোর্টের থেকে বিয়ে করে এসে বসছি, তখন আর এই কাবিনটা হয় না। এটা স্যারের প্রশ্ন, এটা কি একটি? আচ্ছা, ধন্যবাদ, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমাদের আরেকটা টেলিফোন রয়েছে, আমরা দুটো একসঙ্গে নিয়ে আনসারে যাচ্ছি। হ্যালো জি, হ্যালো, ওয়া আলাইকুম আসসালাম। আমি আজকে একটা অন্য বিষয়ে একটু জানতে চাচ্ছি। জি বলুন। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। আমি গতদিন একটা পত্রিকায় দেখলাম যে এখন যে বিয়েগুলি হয়, বিয়েতে যদি হচ্ছে রেজিস্ট্রেশন না হয়, রেজিস্ট্রি বিয়ে যেটা আমরা বলি, রেজিস্ট্রি না হলে বিয়েটা নাকি বৈধ হবে না। এটা এই সম্পর্কে। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যদি প্রথম আমাদের হাতে 3টা প্রশ্ন জমা হয়েছে। প্রথমটা ছিল যে স্ত্রী তালাক দিয়েছেন, এই কারণে
স্বামী দাবি করছে যে মহারণা পাবে না, এটা অত্যন্ত ভুল। তালাক যেই প্রদান করুক, স্ত্রী তালাক প্রদান করুক আর স্বামী তালাক প্রদান করুক, দেনমোহর পুরোপুরি আদায় করতে হবে। তালাকের সাথে দেনমোহরের কোনো সম্পর্ক নেই। তালাক দিলে যেই দিক না কেন, যে কারণেই দিক না কেন, দেনমোহর আদায় করতে হবে। গেল প্রথম প্রশ্ন। তারপর দ্বিতীয় যে ম্যারেজ রেজিস্টার সাহেব যে প্রশ্নটা করেছেন, এখানে হচ্ছে যে আমাদের সোসাইটিতে একটা ভুল ধারণা আছে যে কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ নামে আসলে কোনো ম্যারেজ নাই, কারণ আদালত কখনোই কারো বিয়ে পড়ায় না। ওখান থেকে হয়তো যেটা করা হয় যে একটা এফিডেভিট নিয়ে আসে যে তার বয়স 18 হয়েছে। তো এখন সেটা করে কিন্তু বিয়েটা কিন্তু ইজাব কবুলের মাধ্যমে করতে হবে। সেটি ইজাব কবুলের মাধ্যমে দুইজন সাক্ষীর উপস্থিতিতে সেটি বিয়ে করতে হবে। এখন আমার কাছে পরিষ্কার না, যেটা বলেছেন কোর্ট থেকে বিয়ে করে আসে, কোর্ট থেকে আসলে বিয়ে করে কখনই আসতে পারে না। তবে তারা বলতে পারে যে কারো কেউ অন্য কারো কাছে গিয়ে বিয়ে পড়ে, মানে ওরা বিয়েটা করে আসছে, তারপর কাজী সাহেবকে বলতে পারে রেজিস্ট্রেশন করতে। তো সেক্ষেত্রে যদি এফিডেভিট করা থাকে তখন তার কাজী সাহেবের কিছু করার থাকে না। তবে এই জন্য এখন বর্তমানের আইনের অত্যন্ত ভালো একটা দিক যেটি, যে জন্ম নিবন্ধন এখন যেটা করতে বলা হচ্ছে, যে জন্মের সাথে সাথে নিবন্ধন করা, তো তখন কিন্তু এই সমস্যাগুলি থাকবে না। এখন দেখা যাচ্ছে কি আমাদের আগে যেটি হতো যে 40 বছর বয়সে এফিডেভিট করে বললো যে আমার বয়স 25, 12 বছর বয়সে এফিডেভিট করলো 20। এটি আস্তে আস্তে আমাদের একটা ট্রানজিশনাল পিরিয়ড, যেহেতু আমাদের এই জন্ম নিবন্ধনের সিস্টেমটা আমাদের দেশে আগে ছিল না, মানে কার্যকর ভাবে ছিল না। এখন যেহেতু অত্যন্ত কার্যকর ভাবে আছে, হয়তো আর 20 বছর পরে আমাদের এই সমস্যাগুলি আমাদের মুখোমুখি হতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন করেছেন, উনি বললেন যে উনি পত্রিকায় দেখেছেন যে রেজিস্ট্রি কমপ্লিট না হলে ম্যারেজটা বৈধ না। আচ্ছা জি, এটি হচ্ছে ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974। ওটি সেকশন 3 তে বলে দেওয়া আছে ম্যারেজ হ্যাজ টু বি রেজিস্টার্ড আফটার ইট ইজ সলেমনাইজড। তার মানে একটি বিয়ে সম্পাদিত হওয়ার পর সেটি রেজিস্ট্রেশন করতে হবে। সুতরাং রেজিস্ট্রেশন না করলে বিয়ে বৈধ হবে না, এটি আমাদের আইনে কোথাও বলা নাই। তবে রেজিস্ট্রেশন করা ছাড়া যদি কোনো বিয়ে সম্পাদিত হয়, সেক্ষেত্রে হাজবেন্ডের জেল হবে। হাজবেন্ডের জেল হবে, এটা আইনে বলে দেওয়া আছে। কিন্তু আইনে বলে দেওয়া আছে বিয়ে হওয়ার পর অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব সেটি রেজিস্ট্রেশন করতে হবে। এবং আমাদের একটি সামাজিক একটি সচেতনতা সৃষ্টি করা উচিত রেজিস্ট্রেশনের বিষয়ে। কারণ রেজিস্ট্রেশনের বিষয়টা যখন আসবে, তখন ওই অন্য ইস্যুগুলি আসবে যে দেনমোহর কত টাকা হবে, লেখা হয়েছে কিনা, তালাকের ক্ষমতা প্রদান করা হয়েছে কিনা। এই ডকুমেন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো মনে করে যে এটি শরীয়তে লাগে না, সুতরাং করার দরকার নাই, কিন্তু আসলে এটা ঠিক না। আমাদের আরো প্রশ্ন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি ডক্টর একরাম স্যারের সাথে কথা বলতে চাই। জি প্লিজ বলুন, শুনতে পাচ্ছেন? বলুন, শুনতে পাচ্ছেন। ম্যাম, আমার বোনের বিয়ে হয়েছিল 3 বছর আগে। আচ্ছা জি। তো ওর একটা বাচ্চা আছে 2 বছরের, জি জি। আর একটা গত 20 দিন আগে হয়েছে। আচ্ছা। এর আগে বোনকে অনেক মারধর করতো, মারধর করার পর ও নিজেই ডিভোর্স দিচ্ছে। ও যখন ডিভোর্স দিয়েছে তখন ওর 5 মাসে প্রেগনেন্ট ছিল আমার বোনটা। আচ্ছা। এই বাচ্চা হওয়া পর্যন্ত এখনো তাকে বাসায় তুলে নিয়ে যায়নি। আমি অনেক বিচার দিলাম, সমাজের বিচার দিতে দেওয়ার পরে ওরা যখন আমার কথা রাখেন, আমি মামলা করলাম। মামলা করার পর 20 দিন জেল থাকলো। তারপর বের হয়ে এসে আমাদেরকে না রকম ইয়ে করতেছে। এখন আমরা তার কাছ থেকে মোহরানাটা কিভাবে আদায় করবো, আর মানে সেই ব্যাপারে জানতে চাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরো ফোন রয়েছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলছি। জি, আপনার প্রশ্নটি বলুন, শুনতে পাচ্ছি আমরা। হ্যালো। হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে যে আমি আজ 7 বছর বিয়ে করেছি নোটারি পাবলিকের মাধ্যমে, কিন্তু আমি চাচ্ছি যে আমাদের যে মন মানতে হচ্ছে না, এবং আমাদের যে ওই বিষয়টুকু আমি আমার ওয়াইফকে অ্যাকসেপ্ট করতে পারছি না। কিন্তু তাকে যদি আমি এখন বিতাড়িত করি, কিন্তু কিংবা তাকে যদি আমি তাকে না চাই কিংবা তালাক দিই, কিন্তু সেটা কিভাবে দিতে হবে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা স্যারের কাছে প্রশ্ন ছিল। জি বলুন। জি, আমার ফ্রেন্ড একটা হিন্দু বিবাহিত মেয়েকে বিয়ে করে। বিয়ের পরে সে জানে যে মেয়েটা বিবাহিত ছিল এক হিন্দু পরিবার, মেয়েটা হিন্দু, কিন্তু বিয়ের সময় সে মুসলিম ধর্ম গ্রহণ করে। আচ্ছা। এখন ওর পূর্ববর্তী হাজবেন্ড আছে, এখন মানে নিয়ে যাওয়ার জন্য এখন কি হবে ব্যাপারটা করবো? আচ্ছা, ধন্যবাদ। আমার ফ্রেন্ড কি করবে? আচ্ছা, ধন্যবাদ। প্রথমটাতে যদি আমরা আসি, যে এক ভদ্রমহিলা তিনি হাজবেন্ডের অত্যাচার সহ্য করতে না পারে প্রেগন্যান্ট অবস্থায় ডিভোর্স করেছেন, তারপর ওই দেনমোহরটা আদায় হয়। তো এগেইন আমার মনে হয় যে ওটি ঠিক মানে যথেষ্ট আইনি প্রক্রিয়ার ভিতরে যায়নি, সেই কারণে তখন আদায় হয়নি। তো এখন পারিবারিক আদালতে মামলা করতে হবে, মামলা করে এটি অত্যন্ত সহজে আদায় করা সম্ভব। আচ্ছা, এখানে একটা প্রশ্ন যেটা সবসময় অনেকের কনফিউশন থাকে, সেটা হচ্ছে যে প্রেগন্যান্ট অবস্থায়, অন্তঃসত্ত্বা অবস্থায় কি ডিভোর্স? তখন তালাক কার্যকর হবে না, তালাক কার্যকর হবে বাচ্চা হওয়ার পর, তারপর তালাক কার্যকর হবে।
আর সেকেন্ড যে আমাদের ভিউয়ার প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে কোর্ট ম্যারেজের ব্যাপারে উনি একটা কথা বলছিলেন যে এখন ডিভোর্স করতে চায়, আগে নোটারি পাবলিক করে বিয়ে করেছে, হ্যাঁ, তো ওখানে বিয়ে করেছে, এখন ডিভোর্স করতে চাইলে ডিভোর্স করতে পারবে। সেটিও যে ডিভোর্স করার যেটি পদ্ধতি আমাদের দেশে সেটি হচ্ছে যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 সেটা সেকশন 7 অনুযায়ী একটা ডিভোর্সের একটি নোটিশ দিতে হবে, সেটা ওয়াইফকে দিতে হবে, সিটি কর্পোরেশনের ভিতর থাকলে সিটি কর্পোরেশনের ভিতরে দিতে হবে, মেয়রের কাছে অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দিতে হবে। তারপর এটি একটা আরবিট্রেশন কাউন্সিলে যাবে এবং এটা একটা আইনি প্রক্রিয়া। অ্যাপ্রক্সিমেটলি 90 দিন পর সেই তালাকটি কার্যকর হতে পারে যদি কনসিলিয়েশন ফেল করে। মানে এখানে একটি দিক খেয়াল রাখতে হবে, এটি ইসলামী আইনেও বলা আছে এবং আমাদের বাংলাদেশের প্রচলিত আইনেও বলে দেওয়া আছে যে কনসিলিয়েশন, কারণ যখন ওরা দুজন সিদ্ধান্ত নিয়ে থাকা সম্ভব না তখন সেই কনসিলিয়েশনে গেলে কিন্তু অনেক সময় অনেক বিয়ে টিকে যায়। রাইট। তো আমাদের আরেকটা যে লাস্ট যে প্রশ্নটা ছিল বেশ ইন্টারেস্টিং, যে তিনি বলছেন যে তার এক ফ্রেন্ড একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছে এবং ওই আগে বিবাহিত ছিলেন, খুব সম্ভবত ছেলেটা বিবাহিত ছিলেন যদি আমরা ঠিক শুনে থাকি। আচ্ছা, মেয়েটা কি আগে ম্যারিড ছিল নাকি? না, মেয়েটা বিবাহিত ছিল, সরি মেয়েটা বিবাহিত ছিল এবং আই থিংক বিয়ের সময় সে মুসলিম। এখন মেয়েটা যদি বিবাহিত থাকে, আমাদের হিন্দু আইনে যেটি বলে দেওয়া আছে সেটা হচ্ছে হিন্দু আইনে হচ্ছে বিয়েটা একটা পার্মানেন্ট রিলেশনশিপ। তো এখন সেই হাজবেন্ড থাকা অবস্থায় আরেকটা বিয়ে করতে পারে না। সুতরাং একটা মেয়ের একটা হাজবেন্ড থাকা অবস্থায় আরেকটা বিয়ে করতে পারে, এটার কোনো ধর্মে এটার অনুমোদন নাই। আর আমাদের পেনাল কোডে সেকশন 495 বলে দেওয়া আছে যে এক্সিস্টিং হাজবেন্ডকে রেখে ওই বিয়েটাকে না ভেঙে শেষটা করে কখনোই আরেকটা বিয়ে করা যাবে না। রাইট। সো সেখানে রিলিজিয়ন চেঞ্জ করলেও এখানে কোনো ফ্যাক্টর প্লে করছে না। রিলিজিয়ন চেঞ্জ করলে ওই বিয়েটা তো শেষ করতে হবে, শেষ করে নতুন পরে বিয়েটা করতে হবে। আইনের চোখে সে ওটা ভয়েড হচ্ছে না আগেরটা। জি জি জি। যদিও সে ধর্ম চেঞ্জ করছে কিন্তু আইনের চোখে সে হচ্ছে ম্যারেজটা ভয়েড হচ্ছে। এবং এখানে আবার যদি এটা যদি মুসলিম বিয়ে হতো, একটা মুসলিম মেয়ে যদি হিন্দু ছেলেকে বিয়ে করে ফেলতো হিন্দু ধর্ম গ্রহণ করে, তখন আবার অবস্থা ভিন্ন হতো, কারণ সে মুসলিম আইনে আবার ওই ধর্মান্তরিত করার একটা প্রভাব তখন বিয়ের উপর পড়ে যেত। কিন্তু এটা ওই হিন্দু আইনে পরিষ্কার করে বলা নাই। সে কারণে এখন যেটা করতে হবে যে সে মেয়েটাকে আগের হাজবেন্ডের সাথে ডিভোর্স করে তারপর আবার তার নতুন করে আবার বিয়ে করতে হবে। রাইট। আমাদের আরো প্রশ্ন রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি প্লিজ বলুন। প্রশ্নটা হচ্ছে কি, আমার বিয়ে ছিল নোটারি পাবলিকে, তো ওখান থেকে আমি মাধ্যমে দেখা হয়েছিল, ওখানে যে মানে কাগজপত্রগুলো ছিল, পেপারগুলো ছিল, আমি ওখান থেকে আনতে পারিনি। তখন আমাদের দেওয়া হয় না, এখন আমি আনতে চাইলে আমার সঙ্গে বিভিন্ন রকমের মানে ইয়ে করতে চাই। সব থেকে বড় কথা হচ্ছে যে হাজবেন্ডের সঙ্গে ভালো একটা সময় পাচ্ছে না, সেক্ষেত্রে আমাকে পেপার ছিল দেওয়া, কিন্তু এগুলোর মাধ্যম থেকে আমি এটা পাচ্ছি না। কিভাবে কি করতে পারি আমার একটু পরামর্শ দিন। আপনি বুঝতে পেরেছেন? আমি ঠিক বুঝতে পারি না, বিয়ের পেপারগুলি পায় নাই নাকি? আপনি কি বিয়ের পেপারগুলোর কথা বলছেন যে আপনার কাছে ডকুমেন্টগুলো নেই? আচ্ছা, ডকুমেন্টগুলো নেই, তো এখন আপনি একটু সংক্ষেপে বলুন প্রশ্নটা কি ছিল। আপনি কেন চাচ্ছেন এখন ডকুমেন্টগুলি কেন পেতে চাচ্ছেন? কোনো উদ্দেশ্য আছে? আচ্ছা, আপনি তাহলে এটাকে ম্যারেজটাকে এন্ড করতে চাচ্ছেন, তাই তো? আচ্ছা, তো সেই জন্য আপনার ডকুমেন্টগুলো প্রয়োজন, কিন্তু আপনি সেগুলো কিভাবে উদ্ধার করতে পারেন সেই ব্যাপারে জানতে চাচ্ছেন আমাদের থেকে। আচ্ছা, আমি ঠিক বুঝেছি তাহলে। আচ্ছা, আমাদের আরো প্রশ্ন রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো। জি হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে কথা বলবেন প্লিজ। ওয়ালাইকুম সালাম, আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে কথা বলুন প্লিজ। আমার মেয়ে আছে 9 বছর হচ্ছে বিয়ে হয়েছে, বুঝছেন? জি। তো আমার মেয়ের 9 বছর 14 মাস 14 তালাক দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন ওর দেনমোহর কোনো কিছু না। আচ্ছা, দেনমোহরের প্রশ্ন। আচ্ছা, দেনমোহরটা কিভাবে আদায় করতে পারেন? আমি অর্ডার আছে, এখন অর্ডার আছে, এখন বলে জামাতে বলতে চাচ্ছি আপনি ঘরে যান, আমি ওকে 3 মাসে ধরে দিব। আচ্ছা, বুঝতে পারছি দেনমোহরের। এখন আমি তো পারতেছি না ঘরে, এখন পুলিশ যদি কিছু ঠিক করে তাহলে একটু ভালো হয়, আমি ধরে যেতে আমার তো সমস্যা হবে, বুঝছেন? আচ্ছা, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, ধন্যবাদ। আমাদের আরেকটা লাস্ট প্রশ্ন রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো
লাইনটা বোধহয় কেটে গেল। তো প্রথম প্রশ্নটাতে যদি যাই যে এক ভদ্রমহিলা উনি ওনার ম্যারেজ ডকুমেন্টস বোধহয় হারিয়ে ফেলেছেন বা কোনো কারণে সেটা মিসিং পাচ্ছেন এবং স্বামী বোধহয় দিতে চাচ্ছে না, সেক্ষেত্রে খোঁজ নিতে হবে যে কোন কাজী অফিসের আন্ডারে বিয়েটা হয়েছিল এবং ওখানে গিয়ে কাজী অফিসে খোঁজ নিলে রেজিস্টার খুঁজে বের করতে পারবেন এবং উনি গেলে সেখানে কাজী সাহেব সেটির একটি কপি দিতে বাধ্য। রাইট। আরেকটা তো এটা বোধহয় সিম্পল দেনমোহরের কেস, জি ডিভোর্সটা হয়ে গেছে বোধহয় কয়েক বছর হয়ে গেছে, তো এখন হ্যাঁ এটা মামলা করতে হবে। আর মামলা করার জন্য অনেকে যেটা অ্যাক্সেস টু জাস্টিস, এটা একটা বড় সমস্যা আমাদের দেশে, যে হয়তো অনেক সময় অনেকে মনে করেন যে আমরা বলে দিলাম, সমাধান দিয়ে দিলাম উকিল সাহেব যে মামলা করেন তারপর নিষ্পত্তি হয়ে যাবে, কিন্তু একটা মামলা করতে একটা সাধারণ মানুষের জন্য মামলা করাটা অনেক বড় বিষয়, যে আমি কার কাছে যাব, কোন উকিলের কাছে যাব, কি করব। আবার অনেকের হয়তো টাকা পয়সার দিকে অতটা স্বাবলম্বী থাকে না, তো সেক্ষেত্রে তাদের জন্য পরামর্শ হচ্ছে যে এখন বাংলাদেশে মহিলাদের অধিকার নিয়ে অনেক এনজিওস আছে যারা কাজ করছে, মহিলা আইনজীবী পরিষদ আছে, আইন ও সালিশ কেন্দ্র আছে, ব্লাস্ট আছে। আমার মনে হয় এই সমস্ত কোন একটা এনজিওতে গিয়ে আইনি সাহায্য চাইতে পারেন এবং লিগ্যাল এইড সেলের মাধ্যমে সেটা করতে পারে। সরকারিভাবে কিন্তু বাংলাদেশে লিগ্যাল এইড আছে। রাইট। আমাদের একটা প্রশ্ন আছে। হ্যালো, লাইনটা কেটে গেছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি কি বিয়ে করছিলাম, আমি অন্তত 3 লক্ষ টাকা দেওয়ার মন ছিল আর কি। আচ্ছা। আর সেই জন্যই আমি আমার বউ আমার কাছে দেওয়ার মন চাইতেছে, 3 লক্ষ টাকা দেওয়ার মতো আমার সমর্থন নেই। আচ্ছা, এখন আমি কি করতে পারি? আপনি কি তাকে বলেছেন যে আপনি কি কোনো সময় চেয়েছেন তার কাছে যে এখন দিতে পারছেন না, আপনার ফাইনান্সিয়াল অবস্থা সেরকম নেই, তো আপনি কি মনে করতে পারেন যে আপনার কাবিননামায়, এক মিনিট একটু জানতে চাচ্ছি, যে আপনার কাবিননামায় কি লেখা ছিল যে কতটুকু মুআজ্জাল এবং কতটুকু মুআজ্জাল, এরকম দুটো শব্দ আছে, ভাগ করা আছে, নাকি পুরোটা একসাথে 3 লক্ষ টাকা লেখা আছে? এখান থেকে ৮০,০০০ টাকা যায় আছে, ওয়াসিল আছে, হ্যাঁ যাবত, আর বাকি হইলো আপনার 2,20,000 টাকা। এখন 2,20,000 টাকা দেওয়ার মতো আর কি আমার নাই, এখন অবস্থাটা নেই, সামর্থ্য নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সামর্থ্য না থাকলে সেটি থাকবে, পরে আদায় করতে পারবে, যখন সামর্থ্য হয় তখন আদায় করে নেবে। তো সেখানে সেট সময় চেতেই পারে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। এটি তো অনেকটা এমন হতে পারে যে একজনের কাছ থেকে ফর এক্সাম্পল একজন ব্যাংক লোন নিল, বলে যে আমি এখন দিতে পারছি না, ঠিক লোনের মতো, অন্য ঋণ যেমন ঠিক দেনমোহরটা সেরকম ঋণের মতোই। আমাদের একটা প্রশ্ন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখুন, আমাদের একটা বিবাহে হয়েছিল, সেই বিবাহের কোনো বনাবলি না হওয়াতে আমরা খোলা তালাক দিয়েছি। হ্যাঁ, খোলা তালাক নেওয়ার পরে সেই মহিলাটা আবার 2 বছর পরে এসে আবার নতুন একটা বিয়ে ঘটাইয়া, মানে নকল রেজিস্ট্রেশন করে সেটার উপর কেস হয়। হ্যাঁ, এই কেসটা চলতেছে আজকে আমাদের কেসের ব্যাপারটা একটু আরেকবার বলবেন, আমরা ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, আমাদের একবার বিয়ে হয়েছিল। হ্যাঁ, সেই বিয়েটা কোনো কারণ হয়তো আমাদের মানে মেলামেশা হয়নি, মানে বলি বলাতে হয়নি, মানে দুজনেরই বলি বলাতে না হতে আমরা এটাকে 3 তালাক দেওয়া হয়েছে, মানে খোলা তালাক। খোলা তালাক দেওয়ার পরে সে বাড়িতে চলে যায় এবং সে 2 বছর পরে এসে নতুন করে আরেকটা কাবিননামা সৃষ্টি করে 2 নম্বর, এটার পরে কেস করছে। কেস করে সে বরাবর ভাবে এভাবে মানে ডিগ্রি পেয়ে যাচ্ছে। আবার কেসটা এখন হাইকোর্টে আছে, এখন এটা ডিগ্রি পাওয়ার ব্যাপারে এটা কি করা যায়? ডিগ্রির ব্যাপারে এটি যেহেতু আইনে এখন পেন্ডিং আছে, এটা আপনাকে প্রমাণ করতে হবে, যেটি আপনি এখানে বললেন সেটি, যে কাবিননামাটা জাল, সেটা প্রমাণ করতে হবে। রাইট, সেটা আইনি লড়াই। আপনি ওখানে নিশ্চয়ই আপনার সিগনেচার আছে, আপনি বলেন যে এটা চ্যালেঞ্জ করেন যে সিগনেচারটা আপনার না। রাইট। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি 2009 সালে বিয়ে করি। আচ্ছা। আর 2014 সালে আমাদের ডিভোর্স হয়ে যায়। আচ্ছা। এটা আজ থেকে 10 মাস আগে। আচ্ছা। তো 10 মাস আগে যখন ডিভোর্স হয়ে যায় তখন আমার বাচ্চাটার বয়স ছিল 2 বছর 1 মাস। আচ্ছা। তো এরপরে ওই আমাদের ওয়াইফের ফ্যামিলি এবং আমার ফ্যামিলি 2 ভাগ বসার পরে ওই বাচ্চাটার দায়িত্বভার আমার উপরে আসে এবং সেই থেকে বাচ্চাটা আমার কাছেই আছে। আচ্ছা। তা আমাদের ডিভোর্সের 3 দিন পর আমার ওয়াইফ অন্য একটা ছেলের সাথে বিয়ে করে ফেলে। তো বর্তমানে সে এখন এই বাচ্চাটাকে পাওয়ার জন্য কোর্টে কাস্টডি মামলা করে আমার নামে একটা ওয়ারেন্ট করছে, কিন্তু আমি আমার বাচ্চাটাকে ফেরত চাই। আমি কি করতে পারি? বাচ্চাটার এখন বয়স কত? 3 বছর। এখন বাচ্চার জানুয়ারি মাসের 6 তারিখে 3 বছর হবে। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা?
ছেলে বাচ্চা। আচ্ছা, বয়স যদি 3 বছর হয়, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা যে কোনো হিসেবেই কাস্টডি মা পেয়ে যাবে, এবং সেটা মানে সেটি আইনে এমনই বলা আছে, এবং সেটা বোধহয় সঙ্গতও বটে, কারণ এত ছোট একটা বাচ্চার জন্য তার মার সান্নিধ্যটা আসলে বোধহয় খুব প্রয়োজন। রাইট। তো এটাই আমাদের আসলে খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনে ছিলাম, কিন্তু সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম ডক্টর ইকরামুল হকের সঙ্গে মুসলিম পারিবারিক আইন নিয়ে। আশা করি আমাদের আজকের ওই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিছুটা হলেও এ ব্যাপারে সচেতন হতে পেরেছেন। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।